তো আজকে আমরা ডিসকাস করব কিভাবে টি ইজ ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি এই ফর্মুলাকে আমরা ডেরাইভ করতে পারি বা সেটার প্রমাণটা কি। তো এই ফর্মুলাটা মূলত আমরা যারা এসএসসিতে পড়ি বা যারা মোটামুটি ক্লাস 9-10-এও এখনও আছি, তো তারা যখনই আমরা এই ফর্মুলাটা দেখি তখনই আমাদের মাথায় আসলে কাজ করতে পারে না যে এই ফর্মুলাটা তো আমরা কখনো টেক্সট বুকে দেখলাম না, তো এটা আসলে হঠাৎ কোত্থেকে এলো। তো বিশেষ করে এই ফর্মুলাটা আমরা তখনই অবজার্ভ করি যখন আমরা কোনো টেস্ট পেপার সলভ করি বা বিভিন্ন গাইডেও এটা থাকতে পারে। তো আসলে এই ফর্মুলাটা যদিও ডিরেক্টলি আমাদের নতুন যে বা 2020 যে বুকটা ছিল, 2020-তে যারা 9-এ প্রথম বইটা পেয়েছিল, তো তাদের বইয়ে যদিও এই ফর্মুলাটা ডিরেক্টলি ছিল না, কিন্তু সেই বইয়ের কনসেপ্টসই মানে কিছু কনসেপ্টসকে আমরা ইউজ করে এই ফর্মুলাটা আমরা চাইলেই কিন্তু আমরা ডেরাইভ করতে পারি। সো এটা খুব বেশি একটা নতুন ফর্মুলা না, এটা আসলে কিছু বেসিক ফিজিক্সের কনসেপ্টস ইউজ করে আমরা ডেরাইভ করতেই পারি। তো দেখি আমরা সেটা কিভাবে প্রুফ করতে পারি। তো সবার আগে আমরা যদি বলি, আমরা বইয়ে ডেফিনেটলি একটা ফর্মুলা দেখেছি যে এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। সো আমরা প্লাস কখন বসাই? যখন আমাদের অ্যাক্সেলারেশনটা পজিটিভ হয়, এবং যখন সেটা নেগেটিভ হয় তখন আমরা মাইনাস বসাই। এটা হচ্ছে সাধারণ নিয়ম আর কি। তো একটা জিনিস এখানে এস যেটা, সেটা কিন্তু অনেকে আমরা মনে করি যে ডিস্টেন্স, কিন্তু না, এটা কিন্তু মেইনলি ডিসপ্লেসমেন্টকেই বোঝায়। হ্যাঁ, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট অনেক সময় ইকুয়াল হতে পারে, কিন্তু সবসময় যে ইকুয়াল হবে সেটাও কিন্তু না, কারণ ডিসপ্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ক্ষেত্রে ডিরেকশন ইজ মাস্ট, তার ক্ষেত্রে ম্যাগনিটিউডও লাগবে, ভ্যালুটাও লাগবে, প্লাস প্লাস মাইনাস সাইনটাও লাগবে। অন দি আদার হ্যান্ড ডিস্টেন্স, সে কিন্তু জাস্ট ভ্যালুটা দিয়ে চলবে। যেমন আমরা যদি বলি 24 মিটার, এটা কিন্তু একটা ডিস্টেন্স, কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট বলি তখন আমাকে 24 মিটারের সাথে একটা ডিরেকশন বলতে হবে। সেটা কি ইস্টে, সেটা কি ওয়েস্টে, বা সেটা কোন দিকে, নাকি সেটা অপোজিট দিকে, এই ধরনের কথাবার্তা আমাকে ইউজ করতে হবে তখন। তো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স এটা কিন্তু এই দুটো কিন্তু সেম টার্মস না, কিছু ডিফারেন্স আছে এদের মধ্যে ডেফিনেটলি। যাই হোক, তো এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, এখানে মূলত এসটাকে আমরা ডিসপ্লেসমেন্ট হিসেবে কাউন্ট করে থাকি। হ্যাঁ, তো এখন আমরা যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি হচ্ছে একটা থ্রোন বডির ক্ষেত্রে, সে ফর এক্সাম্পল আমরা যদি এটাকে বলি যে এটা হচ্ছে একটা বডি, একে আমরা উপর দিকে থ্রো করলাম, এই বডিটাকে আমরা উপর দিকে থ্রো করলাম মাটি থেকে, ল্যান্ড থেকে। তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু হেইট একটা ফ্যাক্ট, কারণ আমরা এস কখন ইউজ করি? যখন আমরা মাটিতে থাকি, লাইক মাটিতে যখন একটা গাড়ি চলে তখন তার ক্ষেত্রে আমরা একটা ডিস্টেন্স ইউজ করি এস। কিন্তু যখন আমাদের একটা বলকে আমরা উপরে থ্রো করলাম, তো তখন আমাদের কিন্তু এই ধরনের ডিস্টেন্স কাজ করে না, তখন আমাদের উপরে একটা হাইট কাজ করে, তাই না? একটা হেইচ কাজ করে আমাদের। হ্যাঁ, তো সেই কারণে আমরা এই ফর্মুলাটাকে তখন হেইচ দ্বারা রিপ্লেস করলাম, মানে এসটাকে আমরা হেইচ দ্বারা রিপ্রেজেন্ট করি। আর ইউটি তো ইউটি, ইনিশিয়াল ভেলোসিটি, টাইম এগুলো সেমই থাকে। হ্যাঁ, তখন অ্যাক্সেলারেশন যেটা সেটা কিন্তু চেঞ্জড হয়, কারণ যখন আমরা গাড়িতে চলি তখন আমাদের একটা গাড়ির একটা অ্যাক্সেলারেশন কাজ করে এ, কিন্তু যখন আমরা একটা অবজেক্টকে উপরে থ্রো করলাম তখন কিন্তু অ্যাক্সেলারেশন এ কাজ যদি করে তাহলে সেটা করতে পারে যদি বাতাস সেখানে একটা প্রভাব রাখে, লাইক এয়ার ফ্যাক্টর যদি থাকে। বাট সাধারণত যদি আমরা একটা এয়ার ফ্রি সিস্টেমের কথা চিন্তা করি যে এখানে কোনো এয়ার নেই, তো সেই ক্ষেত্রে আমরা একটা অবজেক্টকে যখন উপরে থ্রো করলাম তখন আমাদের একমাত্র অ্যাক্সেলারেশন যেটা কাজ করবে সেটা হচ্ছে এই জি, একমাত্র গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করবে। পৃথিবীর সেন্টার আমাদেরকে নিচের দিকে টানতে থাকবে, যার কারণে আমরা কিছুক্ষণ উঠার পরই আমাদের ভেলোসিটি কমে যাবে এবং একটা টাইম আমাদের জিরো হবে, এবং যখনই জিরো হবে তখন আবার আমরা মাটিতে পড়তে স্টার্ট করব। হ্যাঁ, তো এটা হচ্ছে কাহিনী। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে হেইচ কেন ধরলাম, হেইচকে আমরা জিরো কেন ধরলাম, সেটাই তো কথা। তো হেইচটাকে জিরো ধরার আমাদের এখানে মেইন যে রিজন সেটা হচ্ছে গিয়ে আমরা যখন একটা অবজেক্টকে, লাইক সে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা অবজেক্ট, তাকে আমরা উপরে থ্রো করলাম, এবং যেহেতু নিচে একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করছে, তো একটা না একটা সময় তার ভেলোসিটি গিয়ে জিরো হবে যখন সে ম্যাক্সিমাম হাইটে যাবে। হ্যাঁ, যখনই সে তার ম্যাক্সিমাম হাইটে রিচ করবে, ম্যাক্সিমাম হাইটে সে কখন রিচ করবে? তখন তার ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, তাই না? তো এরপর তো আর সে উঠতে পারবে না, তাই না? কারণ যখন তার ভেলোসিটিটা জিরো হয়ে যাবে তখন তো তার পক্ষে আর উঠা সম্ভব না, তখন সে উল্টা দিকে পড়তে থাকবে।
হ্যাঁ, তো এটাকে ধরলাম আমরা এইচ ম্যাক্স, মানে এতটুকু সে উঠতে পারবে, এটা হচ্ছে তার হাইয়েস্ট উঠার ক্ষমতা, এর বেশি সে উঠতে পারবে না, এই উচ্চতাকে সে অতিক্রম করতে পারবে না। এরপর তো সে ডেফিনেটলি আবার মাটিতে পড়তে স্টার্ট করবে এবং এট এ টাইম সে মাটিতে এসে রিচ করবে। হ্যাঁ, তো এখন এখানে আমরা চিন্তা করছি হচ্ছে টাইম অফ ফ্লাইট। আমাদের ফর্মুলাটা ছিল টাইম অফ ফ্লাইট। ফ্লাইট মানে সে কতক্ষণ শূন্যে থাকবে, মানে ল্যান্ডের উপর থাকবে। সো সে ল্যান্ডের উপর কতক্ষণ থাকছে, এই যে যতক্ষণ সে এখান থেকে এখানে গিয়ে সে ট্রাভেলটা করছে। তো এখানে এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, তাই না? এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। এখন আমরা ভেক্টরের নিয়ম অনুসারে কি জানি, যে যখন ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট দুইটা সেম হবে তখন আসলে আমাদের ভ্যালুটা কি হবে, 0 হবে। কেন? কারণ এই যে এখানে কিন্তু ইনিশিয়াল পয়েন্ট যেটা এবং আমার ফাইনাল পয়েন্ট দুইটা কিন্তু সেম, কারণ দুটোই একদম মাটিতে, দুটোই একই জায়গা বলতে গেলে প্রায়, তাই না? হ্যাঁ, দুটোই কিন্তু মাটিতে, এমন না যে এটা হচ্ছে এখানে আর এটা হচ্ছে এখানে, না, দুটোই কিন্তু এবার মাটিতে। তার মানে আমাদের ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট দুটো কিন্তু সেম। তাহলে আমরা যদি তাদের মধ্যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করি, আমরা সাধারণত ভেক্টরে যখন দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করি, তখন আমরা এভাবে হিসাব করি, মাইনাস করে হিসাব করি, ফাইনাল পয়েন্ট যেটা থাকে এবং মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এভাবে আমরা হিসাব করি। তো এখানে ধরলাম ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, হিসাব করলে এখানে আমাদের ফাইনাল এবং ইনিশিয়াল কিন্তু সমান, ইকুয়াল। তো এখানে আমরা ফাইনালের বদলে ইনিশিয়াল লিখতে পারি অ্যালজেব্রা অনুসারে, এবং এখানে একটা ইনিশিয়াল লিখলাম। তো আলটিমেটলি আমাদের আনসার কত আসে, 0। এই কারণে আমরা এই জায়গাটাতে 0 লিখেছি, কারণ এখানে আমার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম। তো সেই কারণে এখানে কোনো ডিসপ্লেসমেন্টই হবে না, কারণ ডিস্টেন্স আবার হবে, কারণ ডিসপ্লেসমেন্ট আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এখানে ভেক্টরের নিয়মও হবে। তো ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হলে আমরা কি হিসাব করি, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, তো এটা যদি ভ্যালু যদি 0 আসে তার মানে এখানে কোনো ডিসপ্লেসমেন্টই হয়নি। তো এটাই মূল কাহিনী। কিন্তু ডিস্টেন্স কিন্তু ঠিকই হয়েছে, কারণ ডিস্টেন্স কোনো ভেক্টর কোয়ান্টিটি না, সে একটা স্কেলার কোয়ান্টিটি। এক্স্যাক্টলি। তো গেল। এখন আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে আসি তাহলে এটা পজিটিভ হলো, এবং এখান থেকে টি মিনিমাইজ হয়ে এখান থেকে একটা টি কমলো এবং এখানে একটা টি কমলো। অ্যাজ এ রেজাল্ট এখান থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে অ্যালজেব্রার নিয়ম অনুসারে আলটিমেটলি আমরা এই ফরম্যাটে এটাকে আনতে পারি, যেটাকে আমরা বড় হাতে টি দিয়েও রিপ্রেজেন্ট করি, টি ইজ ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি। তো এই হচ্ছে কাহিনী, মূলত এটাই হচ্ছে গিয়ে তার প্রমাণ। তো আমরা যদি আরেকবার এটাকে একটু রিকল করি, তো প্রথমে আমাদের এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, যেটা আমাদের মোশনে আমরা ইউজ করি চ্যাপ্টার 2-তে, ফিজিক্সের চ্যাপ্টার 2-তে আমরা সেটা সাধারণত ইউজ করে থাকি। এগুলো আসলে সাধারণত মানে ল্যান্ডে যে বস্তুগুলো থাকে, লাইক কার অথবা বিভিন্ন ভেহিকেলসের ক্ষেত্রে ইউজ করি। কিন্তু আমরা যখন এয়ারে চিন্তা করব বা মাটির উপরে চিন্তা করব, যেখানে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা কাজ করে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা শিফট করি। তখন আমরা গ্যালিলিওর ফলিং বডি বা থ্রোন বডি, ওই লগুলোতে আমরা চিন্তা করতে স্টার্ট করি। এখন আবার এখানে আমাদের হেইজটা কেন 0 হয়েছিল, কারণ হেইজটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট, এবং আমরা কি জানি যে ডিসপ্লেসমেন্ট বের করতে হলে আমাকে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে তার পদ্ধতি, কারণ সে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টরে যখন আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করি বা ডিসপ্লেসমেন্ট বের করি, তখন আমরা এভাবে আমরা দুটো ভেক্টরকে মাইনাস করি, যে ফাইনাল ভেক্টর যেটা সেটা থেকে আমরা ইনিশিয়াল ভেক্টর মাইনাস করি। তো যেহেতু এখানে ফাইনাল এবং ইনিশিয়াল দুটোই সমান, তো অ্যালজেব্রাতে আমরা যখন লাইক একটা উদাহরণ দিই, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এখন আমাকে এখানে বলেছে এ এবং বি সমান, তাহলে এখানে এর জায়গায় আমরা বি, লাইক আর একটু ইজি বলি আমি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 সে ফর এক্সাম্পল। তাহলে এখানে আমাকে বললো যে এ এবং বি সমান, তাহলে এ ইজ ইকুয়াল টু বি বললো, তখন আমরা কি করি, এর জায়গায় আমরা বিটা বসিয়ে দিই, বি মাইনাস বি, মানে এই ধরনের কাজ করি। তো একই কাজ আমরা এখানে করেছি, যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বের করলেই তো আমার ভ্যালুটা আসবে। তো এখানে ফাইনাল এবং ইনিশিয়াল যেহেতু সমান, তো যে কোনো একটা জায়গায় যে কোনো একটা বসিয়ে দিলাম। তো আমরা এখানে ফাইনাল জায়গায় ইনিশিয়াল বসিয়ে দিলাম, তো ইনিশিয়াল 1 মাইনাস 1 2 মাইনাস 2 একই ভ্যালু, তো একই ভ্যালু থেকে একই ভ্যালু বাদ দিলে তো 0ই আসবে। তো এই জন্য আমরা এখানে 0 পেলাম, যেটা আসলে এগুলো আসলে ম্যাথেরই অংশ, এখানে ফিজিক্স কম, যাই হোক। তো এখান থেকে এটাকে তারপর আমরা চেঞ্জ করে লেফট সাইডে নিলাম, লেফট সাইডে নেওয়ার পর টি মাইনাস, তখন এখান থেকে টি গায়েব, এখানে জাস্ট একটা টি থাকলো, এবং টিকে এই পাশে রেখে টোয়াইস ইউ বাই জি। তো এই ফর্মুলাটাই আমরা সাধারণত শর্টকাট ফর্মে আমরা ইউজ করে থাকি বিভিন্ন টেস্ট পেপারে। সো এই ফর্মুলাটা যদিও আমাদের
যেহেতু আমাদের মেইন বইয়ে নেই, তো অনেক স্যার এটা আসলে ডিরেক্টভাবে যদি ক্রিয়েটিভে আমরা লিখি কেটে দিতে পারে। তো সে কারণে এটা এভাবে মানে যদি আমাদের হাতে টাইম থাকে এক্সাম হলে, তা আমাদের উচিত এভাবে ডেরাইভ করে দেখানো। তো ডেরাইভ করে দেখালে যেটা হবে, স্যার বুঝতে পারবে যে এটা আসলে এখান থেকে সে বের করে এনেছে, সেটা জাস্ট মুখস্থ বসায় দেয় নেই। সো সেটাই করা উচিত আমার মনে হয়। তো আজকে এতটুকুই থাক।